সকালের জলসাঘর। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, সোনার বাংলা টিভি নিবেদিত, শামসের মল্লিক ও নির্মল কুমার সাহু পরিচালিত সকলের অতি প্রিয় মনোগ্রাহী অনুষ্ঠান সকালের জলসাঘর। স্বপ্ন আপনাদের পূরণ করব আমরা। আজ আমাদের স্টুডিওতে অতি জনপ্রিয় বাচিক শিল্পী শ্রী দেবাশিস চক্রবর্তীকে আমরা আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে পেয়েছি। আমরা ধন্য। আজ কথোপকথনের মাধ্যমে জেনে নেব ওনার জীবনের টুকরো টুকরো নানান কথা। নমস্কার। নমস্কার। আমাদের স্টুডিওতে আপনাকে আমন্ত্রণ জানাই। অনেক অমূল্য সময়ের মধ্যে দিয়ে আপনি এই সময়টুকু আমাদের দিয়েছেন, আমরা ধন্য। তো আপনার সম্পর্কে আমরা কিছু জানতে চাই। দর্শক বন্ধুদের কাছে আপনি আপনার জীবনের কিছু স্মৃতি তুলে ধরবেন এই আশা রাখি। এই আশা রেখেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রথম আমাদের দর্শক বন্ধুরা জানতে চাইছেন আপনি কিভাবে এই জগতে এলেন, কিভাবে শুরু এই জীবন? আসলে আমি কখনোই ভাবিনি যে আবৃত্তিকে আমার পেশা হিসেবে বেছে নেব। এটা ভালো লাগা অবশ্যই ছিল, তার জন্য আমার পারিবারিক পরিবেশ অনেকটাই তার জন্য দায়ী। কারণ আমার মা খুব ভালো আবৃত্তি করতেন, অনেক পুরস্কার পেয়েছিলেন ছোটোবেলায়। বাবা একজন কবি, দিদি অধ্যাপিকা, কাজে এই পরিবেশটা আমাকে অনেকটাই এই জগতে আসতে সাহায্য করেছে আর কি। আচ্ছা, আপনার প্রথম গুরু কে? প্রথম গুরু অবশ্যই আমার মা। আর একটু আগে যে প্রশ্নটা করছিলেন আমি কিভাবে এই জগতে এলাম, সেখানে আরেকজনের কথা বলতেই হবে, শ্রী জগন্নাথ বসু। তার পরিচয় দেয়া, নতুন করে কোনো পরিচয় দেওয়ার নেই। তিনি একজন অত্যন্ত বিখ্যাত বাচিক শিল্পী। তার সান্নিধ্যে আসার পরই আমি সিদ্ধান্ত নিই যেটাই আমার জীবনের একমাত্র ব্রত হবে, একমাত্র জীবনের নেশা এবং পেশা বাচিক শিল্প। আচ্ছা, এবার ছোটবেলার, আমরা তো স্মৃতি কখনো ভুলতে পারি না, সেই ছোটবেলার কিছু স্মৃতি আপনার মনে আসছে এখন? ছোটবেলার একটা স্মৃতি বারবার আমাকে খুব মনে পড়ে, বারবার নাড়া দেয়। সেটা হচ্ছে আমি ক্লাস 5-এ যখন পড়ি, তখন যিনি হেডমাস্টার মশাই ছিলেন আমাদের তৎকালীন যে স্কুলে আমি পড়তাম, তিনি খুব নিজেও একজন সাহিত্য সংস্কৃতি প্রেমী মানুষ ছিলেন। তো তার কেন কি জানি মনে হলো যে আমার দ্বারা আবৃত্তি হতে পারে। তিনি আমাকে একটি কবিতা আবৃত্তি করতে দিয়েছিলেন, যে বীরপুরুষ, এবং সেই কবিতাটা আমি স্কুলের যে 25শে বৈশাখ কবি প্রণাম সেখানে বলেছিলাম। তারপর তার এতই পছন্দ হয়ে যায় কোনো কারণে, এখন কারু কারুর প্রতি তো কারু দুর্বলতা থাকে, স্নেহ খুব অন্ধ, তিনি বিভিন্ন মঞ্চে আমাকে নিয়ে যেতেন। ওই তখন ক্লাস 5-এ পড়ি, 9 বছর বয়স আমার। বিভিন্ন মঞ্চে গিয়ে ওই একটাই কবিতা আমি বলতাম, বীরপুরুষ, সেটা মনে পড়ছে খুব আজকে। আচ্ছা, তাহলে আমাদের দর্শক বন্ধুদের একটু শোনান। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়াদিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময়ে হারে রে 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 রে, ওই যে কার আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবদাস স্মরণ করছো মনে। বেহারাগুলো পাশের কাঁটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ছাকড়া চুল, কানে তাদের গোঁজা যাবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে,
তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝে মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তখন তুমি পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। অসাধারণ কবিতা আমরা শুনলাম। আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক যার সাথে ছিল তিনি ভবানী প্রসাদ মজুমদার, যিনি সদ্য প্রয়াত হয়েছেন। তার সঙ্গে তো আপনার খুব নিবিড় সম্পর্ক। এবার ওনার কিছু কবিতা আপনার মুখে শুনতে চাই। হ্যাঁ, ওনার সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক। আমি প্রথম জীবনে শিশু সাহিত্য সংসদ বলে একটি প্রকাশনীতে চাকরি করতাম, সেখান থেকে ওনার প্রথম ছড়ার বই বেরিয়েছিল মজার ছড়া। তারপর তো দীর্ঘদিন ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। ওনার একটি ছড়া আমি শোনাচ্ছি, মামার বুদ্ধি। মেজো মামা কাজে যাচ্ছিল কাল ফুটপাত দিয়ে হেঁটে, মেজো মামা কাজে যাচ্ছিল কাল ফুটপাত দিয়ে হেঁটে, সাইকেলে চড়ে আসছিল জোরে একজন মোটা বেঁটে। হঠাৎই সে মোটা হুড়মুড় করে পড়ল মামার গায়ে, ধাক্কা লেগেই পড়ে গেল মামা, লাগলো আঘাত পায়ে। তবু কোনো মতে উঠে মেজো মামা জামার পকেট থেকে খুচরো 2 টাকা বের করে সেই মোটাকে দিলেন ডেকে। মোটা তো অবাক, বললে মামাকে, এ কি করলেন কাকা, আপনাকে আমি ধাক্কা দিলাম, আমাকে দিলেন টাকা। মামা বললেন, নাও নাও, কেন হও মিছে মন মরা, সবারই উচিত যার যা ক্ষমতা অন্ধকে দান করা। আমরা খুব মজার একটা ছড়া শুনলাম। এবার একটু অন্য প্রসঙ্গে যাই। ফেব্রুয়ারি মাস, সবাই আমরা জানি ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবস আমরা কিছুদিন আগেই কাটিয়েছি। আর বসন্ত আর প্রেম ভীষণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবার আমরা একটা প্রেমের কবিতা আপনার কণ্ঠে শুনতে চাই। কবি অনির্বাণ দত্তের একটি কবিতা আমার ভীষণ প্রিয়, তোমার জন্যে। তুমি চাইলে কি না দিতে পারি আমি, কাক ডাকা ভরে উঠে তুমি চাইলেই এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম, এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি। যদি বলতে ওই উঁচু করমচা গাছে, কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম, কিংবা জামরুল, কিংবা আমলকি থোকা পেড়ে দেবে, অমনি আমার চরকি নাচানো পায়ের আঙুলে কাসরাতের খেলায় তরতর করে এডাল ওডাল সেডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম, এই দেখো তুমি চাইলে কিনা দিতে পারি আমি। আর তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে জমাট মাথা রক্তের মতো শিরশিরে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো। আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্যে যদি বলতে, সমুদ্র তোলপাড় করে পাহাড়ের চূড়ো ডিঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে প্রতিটি গাছ চিনে চিনে সেই বিশল্যকরণী লতা ঠিক নিয়ে এসে পাতাগুলি তোমার পায়ে ঠেকিয়ে বলতাম, এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি। অথচ আশ্চর্য, কিছুতেই তুমি চাইলে না কিছুই। অসাধারণ একটি কবিতা। এখন আমাদের দর্শক বন্ধুরা এবং আমরাও সকলেই এটা জানতে চাই যে দেখুন, সাহিত্যিক আর শিল্পীর আগেকার দিনের তারা অনেক বেশি অনুশীলনের মধ্যে দিয়ে যেতেন। এখন আপনি তো অনেক জায়গায় ওয়ার্কশপ করেন, অনেক অনুষ্ঠানে যান, তো আপনার কি মনে হয় যে এখনও সেই ছেলে মেয়েদের মধ্যে সেই অনুশীলন চর্চাটার প্রবাহ কি একই আছে? একেবারে নেই বলবো না, কিন্তু আমার মনে হয় যে কিছুটা ভাটা পড়েছে। এখন আমাদের এই সমস্ত সোশ্যাল মিডিয়া এসে গেছে, অনেক রকম হাতছানি আছে অনেক কিছুর। তা এটা নিয়ে একটা খুব কবিতা আমার মনে পড়ছে, কবি ব্রত চক্রবর্তীর একটি কবিতা। এই কবিতাটা তো বোধহয় আমি আমার যেটা বলতে চাই
সেই কথাটা এই কবিতার মধ্যে দিয়ে আমি বলতে পারবো। ঠিক আছে, বলুন। কবিতার নাম সম্বর্ধনার পরে, কবি ব্রত চক্রবর্তী। আপনাকে সেদিন টিভিতে দেখলাম, ও আচ্ছা, বেশ লাগছিল। তা হবে, কি যেন একটা পুরস্কার পেলেন, ওই কিছু একটা। কিসের জন্য পেলেন? লেখার জন্য। ওরা কত দেয়? ভালোই। ব্যাংকে রাখবেন না ফিক্সড করছেন? ভাবিনি। এবার তো পরপর পেয়ে যাবেন। জানি না। আমার ভাইপোর খুব শখ। কিসের? লেখার। বেশ তো, লিখবে। আপনার মতো পুরস্কার সম্বর্ধনা পেলে তবে তো চেষ্টা করতে বলুন। কাকে ধরলে এসব হয় জানি না। আচ্ছা, দেশের কি হবে? যা হওয়া উচিত। এবার তেমন বর্ষা হলো না কেন? তেমন মেঘ নেই। টিভিতে কাকে ধরতে হয়? কাউকে না। আপনি কাউকে কখনো ধরেননি? হ্যাঁ, ধরেছি। কাকে? 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 নিজেকে, নিজেকে, নিজেকে। এবার দর্শক বন্ধুরা, আমরা একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর ফিরে আসব আবার আপনাদের কাছে। সকালের জলসাঘর